নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী, একজন কনসালটেন্ট ফিজিশিয়ান বা মেডিসিন স্পেশালিস্ট। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা একদম কোর হেলথ টপিক বলা যায় না, কারণ এক্ষেত্রে আমি কোনো স্পেসিফিক ডিজিজ নিয়ে কথা বলতে চাইছি না, বা কোনো স্পেসিফিক মেডিসিন সংক্রান্ত কোনো ডিজিজ বা টপিক নিয়ে কথা বলবো না। আমি একটা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো, যেটা আমি বা আমাদের মতো যে সমস্ত ডাক্তাররা যারা বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছেন, বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছেন, তাদের আমরা অনেকেই এই টপিকটার সঙ্গে নিজেদের কোরিলেট করতে পারবো। যেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং খুব বেসিক একটা টপিক। সেটা হচ্ছে যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আমার এই উপসর্গগুলো হচ্ছে, আমি কোন ডাক্তারবাবুকে দেখাবো। খুব সিম্পল একটা প্রশ্ন, কিন্তু যথেষ্ট জটিল। জটিল এই কারণে যে আমরা আমাদের প্র্যাকটিসে দেখে থাকি যে অনেক সময় অনেক পেশেন্ট তার যেটা সমস্যা, সেই সমস্যায় যে ডাক্তারবাবুকে দেখানো উচিত তার বাইরে অন্য ডিসিপ্লিনের বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়ে এসে তারপর একজন সঠিক ডাক্তারবাবুর কাছে বা সঠিক ডিসিপ্লিনের ডাক্তারবাবুর কাছে এসে পৌঁছচ্ছে। আমি বলছি না কেউই বেঠিক ডাক্তারবাবু। আমার বক্তব্য হচ্ছে, আমার যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা যে কারণে হচ্ছে, সেই কারণের জন্য যে ডাক্তারবাবু স্পেশালিস্ট, সেই ডাক্তারবাবুকে না দেখিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এসে একজন ডাক্তারবাবুর কাছে, সঠিক ডাক্তারবাবুর কাছে পৌঁছচ্ছি, বা অনেকে আবার পৌঁছতেই পারছেন না। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু মনে হয় যে ব্যাপারটা খুবই সোজা, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এই জিনিসটা কিন্তু আমরা প্রায়ই আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি। যেমন ধরুন, খুব ফর এক্সাম্পল, আমার আমার চেস্ট পেন হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। এখন বুকে ব্যথা হলে আপনি কোন ডাক্তার দেখাবেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন অনেকে বলবেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের তো কিছু নেই, এটা তো খুব সোজা প্রশ্ন। বুকে ব্যথা মানে আমি কার্ডিওলজিস্ট দেখাবো। এবার তাহলে বলি, বুকে ব্যথা কি কি কারণে হয়? বুকে ব্যথা তো অনেক কারণে হতে পারে। সেটা হার্টের সমস্যা থেকে হতে পারে। হার্টে হয়তো আপনার কোনো ধমনী ব্লক হয়ে গেছে, তার থেকে বুকে ব্যথা হতে পারে। হার্টের বাইরে যে পর্দাটা আছে, সেই পর্দাতে সমস্যা হলে বুকে ব্যথা হতে পারে। মেনে নিলাম যে সেটা হার্টের সমস্যা। কিন্তু লাংসে, ফুসফুসে ইনফেকশন হলে, যেটাকে আমরা নিউমোনিয়া বলে থাকি সাধারণত, সেখানে নিউমোনিয়া থেকেও বুকে ব্যথা হয়। বুকের লাংসের বাইরে যে আবরণী থাকে, সেখানে সমস্যা হলেও তো বুকে ব্যথা হয়। বুকের যে হাড় আছে, সেই হাড়ে যদি কোনো সমস্যা হয়, সেখান থেকেও বুকে ব্যথা হতে পারে। বুকের উপরে যে মাসল আছে, সেখানে সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে। বুকের উপরে যে স্কিন আছে, সেখানে সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে। বুকের মাঝে যে খাদ্যনালী আছে, সেখানে সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে। তাহলে বুকে ব্যথা শুধুমাত্র কার্ডিওলজিস্টের তো ব্যাপার না, সেটা লাংসের সমস্যা থেকেও হতে পারে। তাহলে আপনাকে পালমোনোলজিস্টও দেখানো উচিত। সেটা খাদ্যনালীর সমস্যা থেকেও হতে পারে, তাহলে আপনাকে গ্যাস্ট্রোন্টারোলজিস্টও দেখানো উচিত। তাহলে আপনাকে সেই সেই যুক্তিতে আপনাকে অর্থোপেডিক্সও দেখানো উচিত, কারণ হাড়ের সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে। জি, খুব ডিফিকাল্ট জিনিস ব্যাপারটা। তাহলে আপনি কি করবেন? আপনার পক্ষে তো বোঝা সম্ভব না যে আপনার বুকে ব্যথা কি থেকে হচ্ছে। একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ পেশেন্টের পক্ষে বোঝা সম্ভব না। অনেক সময় ডাক্তারবাবুদের ক্ষেত্রেও বোঝা অসুবিধাজনক হয় যে বুকে ব্যথা কি থেকে হচ্ছে। তাহলে আপনি কাকে দেখাবেন? আপনি কি কার্ডিওলজিস্ট দেখাবেন, না আপনি পালমোনোলজিস্ট দেখাবেন, না একজন রিউমাটোলজিস্ট দেখাবেন, নাকি কোন ডাক্তারকে দেখাবেন? সেটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন। তো এক্ষেত্রে উপায়টা কি? উপায় যেটা যেটা আমার মনে হয়েছে যে এই অভিজ্ঞতা থেকে সব থেকে ভালো হচ্ছে, প্রথমে আপনি একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখান, বা একজন জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তারবাবুকে দেখান। সেটা সব থেকে বেটার, যে এই ধরনের ডাক্তারবাবুকে দেখান। তাহলে তিনি আপনাকে এক্সামিনেশন করবেন, তিনি ইনভেস্টিগেশন করবেন, এবার তিনি রোগটা ডায়াগনোসিস করবেন যে আপনার বুকে ব্যথা কি থেকে হচ্ছে। যদি তার মনে হয় যে সেটা কোনো চেস্ট রিলেটেড সমস্যা বা লাংস রিলেটেড কোনো প্রবলেম, সেই মতো ওষুধ দেবেন। যদি তিনি মনে করেন যে না, তার আর্টারিতে ব্লকেজ হয়েছে, যেক্ষেত্রে কার্ডিওলজিস্ট দেখানোর কথা, তখন তিনি কার্ডিওলজিস্টের কাছে রেফার করবেন। এটাই সব থেকে ভালো উপায়, এবং এটাই হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে একটা সুন্দর রেফারেল সিস্টেম থাকে। এখন বিগত 2 থেকে 3 বছর ধরে আমাদের দেশে বা আমাদের রাজ্যে
স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু অনেক একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকাতে, আমাদের পাড়াতে জেনারেল ফিজিশিয়ান যে ছাড়াও, জেনারেল মেডিসিনের ডাক্তাররা ছাড়াও বা জেনারেল সার্জনরা ছাড়াও অনেক স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট ডাক্তাররা এসে পৌঁছেছেন এবং অ্যাভেলেবেল হয়েছেন আমাদের এলাকাতে, যেটা একদিক থেকে অত্যন্ত ভালো জিনিস। রুগীরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যখনই আপনাকে কোনো ফেসিলিটি দেয়া হবে, ফেসিলিটি ডেলিভার করা হবে, ডেফিনেটলি আপনার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকতে হবে। আপনার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে যে জিনিসটা, যে ফেসিলিটি আপনাকে দেয়া হচ্ছে সেটা কিভাবে ইউজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের রুগীদের মধ্যে এখনো কিন্তু অনেকেরই সেই অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি। এরকমও আমি অনেক পেশেন্ট দেখেছি যাকে হয়তো নেফ্রোলজিস্ট দেখানোর কথা, তিনি ইউরোলজিস্টের কাছে বারবার দেখিয়ে যাচ্ছে। এরকমও পেশেন্ট দেখেছি যে পেশেন্টকে হয়তো সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা, তিনি নিউরোসার্জন দেখাচ্ছেন বা নিউরোসার্জনের কাছে দুবার ঘুরে এসেছেন। যাকে নিউরোসার্জন দেখানোর কথা, তিনি আবার সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে বেশ দু একবার ঘুরে এসেছেন। তার ফলে কি হচ্ছে, একটা অদ্ভুত রকমের কনফিউশন তৈরি হচ্ছে, সোসাইটির মধ্যে অদ্ভুত কনফিউশন তৈরি হচ্ছে। এর ফলে আমরা এই প্রশ্নগুলো খুব পাচ্ছি, অনেকেই জিজ্ঞেস করছেন, অনেক ইভেন সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নগুলো খুবই আসছে যে কোন ডাক্তারকে দেখাবো। এখন এটা খুব বলা মুশকিল। ধরুন আমার বুকে ব্যথা হয়েছিল, আমার হার্ট অ্যাটাক যখন হয়েছিল তখন বুকে ব্যথা হয়েছিল, তাহলে আমি যদি একজন সাধারণ মানুষ হই, তাহলে আমার মনে হতে পারে অন্য যে মানুষটির বুকে ব্যথা হচ্ছে তারও হয়তো ডেফিনেটলি হার্ট অ্যাটাকই হয়েছে বা হার্টের সমস্যা থেকেই বুকে ব্যথা হচ্ছে, কিন্তু হয়তো তার বুকে ব্যথার কারণ হচ্ছে কস্টোকন্ড্রাইটিস, হয়তো পাঁজরের হাড়ের সমস্যা। তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে একটা সুন্দর রেফারেল সিস্টেম যদি থাকে। এখন সেটা হয়তো সরকারি জায়গায় অনেক ক্ষেত্রেই থাকে, ওপিডিতে দেখানোর ক্ষেত্রে, যে নিউরো মেডিসিন দেখাতে গেলে, নিউরো মেডিসিন ওপিডিতে দেখাতে গেলে বা কার্ডিও মেডিসিন ওপিডিতে দেখাতে গেলে আপনাকে জেনারেল মেডিসিন থেকে যেতে হবে। কিন্তু বাইরে মানে প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো ফেসিলিটি বা সেই ধরনের কোনো রেফারেল সিস্টেম কিন্তু নেই। তার ফলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পেশেন্ট কিন্তু মিসগাইডেড হচ্ছে, পেশেন্ট কনফিউজড হয়ে যাচ্ছে। এতে যেটা হচ্ছে দুদিক থেকেই সমস্যা হচ্ছে, পেশেন্টদেরও সমস্যা হচ্ছে, পেশেন্টদের যেটা হচ্ছে মিসইউজ অফ মানি, তারা টাকা হয়তো তার সমস্যাটা সেরকম কিছু না, তিনি একজন সুপার স্পেশালিস্টের কাছে গিয়ে টাকা খরচা করতেন, কারণ সুপার স্পেশালিস্টদের ভিজিট বেশি, তাদের কাছে গিয়ে টাকা খরচা করছেন, বেশ কিছু ইনভেস্টিগেশন করছেন যেটা হয়তো তার ক্ষেত্রে ততটা প্রয়োজনীয় না, কিন্তু যেহেতু তিনি একজন সুপার স্পেশালিস্টকে দেখিয়েছেন, তিনি লিগালি ঠিক থাকার জন্য বেশ কিছু ইনভেস্টিগেশন করতে দিচ্ছেন। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে মিসইউজ অফ ফ্যাসিলিটি অ্যান্ড মিসইউজ অফ টাইম। সময়টা তার কনজিউম হয়ে যাচ্ছে, যেটার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। তো এরকম আমরা প্রায় দেখতে পাচ্ছি। তো আমার মতে সব থেকে ভালো উপায় হচ্ছে যে আপনার যদি কোনো সমস্যা হয়, প্রথম একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখান। জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবু আপনাকে ডিসাইড করে দেবেন যে তিনি চিকিৎসা করবেন, তিনি চিকিৎসা করতে পারবেন, নাকি কোনো স্পেশালিস্টকে দেখাতে হবে, নাকি কোনো সুপার স্পেশালিস্টকে দেখাতে হবে। এখন প্রশ্ন হয়ে গেছে অন্য জায়গায়, সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায়। এখন সুপার স্পেশালিস্ট বা স্পেশালিস্টের সংখ্যা কিন্তু বাড়ছে, অ্যাভেলেবেল হয়ে গেছেন অনেক জায়গাতেই, কিন্তু অন্যদিকে জেনারেল ফিজিশিয়ানের সংখ্যা কিন্তু কমছে। জেনারেল ফিজিশিয়ান মানে আমাদের গ্রামেতে, আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে, আমাদের শহরে প্রত্যেকটা জায়গায় বেশ একজন দুজন করে জেনারেল ফিজিশিয়ান থাকতেন, যাদিকে আমরা খুব ভরসা করতাম, আমরা যেতাম, আমাদের সমস্ত সমস্যার কথা বলতাম, ইভেন তিনি বাড়িতে এসেও আমাদের দেখে যেতেন। হ্যাঁ, এবং তিনি আমাদের গাইড করতেন। সত্যি কথা বলতে তিনি আমাদের একজন গাইড করতেন, ঠিকঠাক ভাবে গাইড, হেলথ গাইড বলা যেতে পারে তাকে। তো তিনি গাইড করতেন যে তোমাকে তোমাকে কার্ডিওলজিস্ট দেখাতে হবে, তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে। এখন সমস্যা হচ্ছে এই গ্রামেতে বা পাড়াতে বা শহরেতেও এই ধরনের জেনারেল ফিজিশিয়ানদের সংখ্যা কিন্তু কমে গেছে, সত্যি কমে গেছে। এখন সবাই প্রায় স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট হতে চাইছেন, এখন লোকের ডিমান্ড এটাই। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কোথায় গেল, জেনারেল ফিজিশিয়ানরা উবে গেল কেন? কারণ এখন এমবিবিএস করা ডাক্তাররা কেউই প্র্যাকটিসে আসতে চাইছেন না, তারা প্রত্যেকেই চাইছেন যে আমরা স্পেশালিস্ট হব বা সুপার স্পেশালিস্ট হব। তার ফলে তারা পড়াশোনা করে স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট হচ্ছে। এর ফলে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে যে একদম প্রাইমারি স্তরে যে মানুষের চিকিৎসা, তাকে সঠিক দিক নির্দেশ করা, সেই জায়গাটাতে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। যদি সবাই সুপার স্পেশালিস্ট হয়ে যায়,
একজন পেশেন্ট তাকে নিজেকেই ডিসাইড করতে হবে যে আমার যে সমস্যাটা হচ্ছে, আমার যে উপসর্গটা হচ্ছে, সেটা কোন ডাক্তারকে দেখাবো। সেটা নেফ্রোলজিস্টকে দেখাবো, নাকি নাকি এন্ডোক্রিনোলজিস্টকে দেখাবো, নাকি নিউরোলজিস্টকে দেখাবো। যদি জেনারেল ফিজিশিয়ান অ্যাভেলেবেল না হয়, আমার মতে সব থেকে ভালো হচ্ছে না একজন জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তারকে দেখান। জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন কি? জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তাররা গ্রসলি অ্যাজ এ হোল একটা মানুষের সমস্ত সিস্টেম নিয়ে পড়াশোনা করেন, মানে অ্যাজ এ হোল একটা মানুষকে দেখেন বা সমস্ত সিস্টেম সম্পর্কে একটা মোটামুটি সম্যক ধারণা রাখেন। সেটা আপনার ব্রেন হতে পারে, বা স্পাইনাল কর্ড হতে পারে, মানে নার্ভাস সিস্টেম হতে পারে, সেটা আপনার লাংস হতে পারে, মানে রেসপিরেটরি সিস্টেম হতে পারে, সেটা আপনার অ্যাবডোমেন হতে পারে, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম হতে পারে, রেনাল সিস্টেম হতে পারে। সব বিষয়েই তাদের একটা ধারণা থাকে মোটামুটি। তার ফলে আপনার যে সাইন এবং সিমটমস গুলো হচ্ছে, আপনার যে প্রবলেম গুলো হচ্ছে, সেটা কোন সিস্টেমের সঙ্গে রিলেটেড সেটা তারা বুঝতে পারেন, এবং তারপর তারা আপনাকে সেই মতো গাইড করে দিতে পারেন যে আপনার সমস্যাটা হয়তো ততটা সিরিয়াস কিছু না, আপনি এই ওষুধগুলো খান, ঠিক হয়ে যাবেন, বা দু একটা ইনভেস্টিগেশন করতে দিতে পারেন। বা তিনি বুঝতে পারেন যে এই সমস্যাটা একটু জটিল, এক্ষেত্রে হয়তো একজন নেফ্রোলজিস্টকে দেখানো উচিত, বা রিউমাটোলজিস্টকে দেখানো উচিত, বা হয়তো পেশেন্টের কোনো স্পেসিফিক প্রসিডিওর করতে হবে, হয়তো অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, বা পেশেন্টের কোনো অ্যারিথমিয়া হচ্ছে, যেক্ষেত্রে কোনো ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে পারেন। তো আমার মতে ডাক্তার দেখানোর ক্ষেত্রেও কিছু প্রিপারেশন থাকা দরকার, না হলে আমরা অহেতুক আমাদের টাকা পয়সা সময় এগুলো অপচয় করে ফেলছি, এবং এগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে, ধরুন আপনি আপনার বন্ধুর বাড়ি যাবেন, আপনার বন্ধুর বাড়ি বর্ধমান। দু রকম ভাবে যাওয়া যেতে পারে। এক বন্ধুকে জিজ্ঞেস করলেন যে তোর বাড়ি যাব, তুই আমাকে লোকেশন পাঠা, আপনি ঠিক সেই লোকেশন ধরে চলে গেলেন। আর একটা উপায় হচ্ছে যে বর্ধমানের প্রায় প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে একবার একবার করে খোঁজ করা, যে আমার বন্ধু আছে, এই তার নাম, ইনি কি এখানে থাকেন। তাহলে আপনাকে ওরা প্রত্যেকটা বাড়ি খুঁজতে হবে। তো সেক্ষেত্রে এটাও ঠিক, এই মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ঠিক তাই। আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনি যদি প্রত্যেকটা ডিসিপ্লিনের কাছে ঘুরে 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 বেড়ান, তাহলে আপনার মানে হয়রানির শিকার হবেন আর কি। সেক্ষেত্রে বেস্ট হচ্ছে একজন জেনারেল মেডিসিনের ডাক্তার বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তারকে দেখান। জেনারেল ফিজিশিয়ান দেখাতে পারেন, তিনি আপনাকে গাইড করে দেবেন যে কোন ডাক্তারকে দেখাতে হবেন, বা তিনি চিকিৎসা করবেন কিনা। হয়তো সেটা সেরকম সিরিয়াস কিছু প্রবলেমই না, হয়তো তিনি ওষুধ দিতে পারেন। তো আবার কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু কোন স্পেশালাইজেশনের মধ্যেই পড়ে না। যেমন ধরুন আপনার মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, হঠাৎ হঠাৎ করে মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, তার নানাবিধ কারণ থাকতে পারে। সেটা ডিহাইড্রেশন থেকেও হতে পারে, সেটা কোনো ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স থেকে হতে পারে, সেটা হাইপোথাইরয়েডিজম থেকে হতে পারে, নানা কারণ থেকে হতে পারে। এবার আপনি কোথায় দেখাবেন মাসেল ক্র্যাম্পিং? সেটা কি আপনি নেফ্রোলজিস্টকে দেখাবেন, না কার্ডিওলজিস্টকে দেখাবেন, নাকি অর্থোপেডিক্সকে দেখাবেন? সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেনারেল ফিজিশিয়ান, জেনারেল মেডিসিন ডাক্তারের কাছেই যেতে হবে। তিনি ভালো করে ইনভেস্টিগেশন করবেন এবং ডায়াগনোসিস করবেন। সব থেকে বড় কথা হচ্ছে টু ডায়াগনোস। আপনি যে সমস্যাটা নিয়ে ডাক্তারের কাছে যান, সেটা কিন্তু ডিজিজ না, সেটা কিন্তু উপসর্গ, সিমটমস। ধরুন আপনার হেডেক নিয়ে আপনি যাচ্ছেন, মাথার যন্ত্রণা নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু একটা উপসর্গ। এবার ডাক্তারও কিন্তু আপনাকে ডায়াগনোসিস করবেন যে আপনার ডিজিজটা কি হয়েছে। সেটা মাইগ্রেন হচ্ছে, না ক্লাস্টার হেডেক হচ্ছে, নাকি সত্যি ব্রেনে কোনো টিউমার বা এসওএল হয়ে গেছে। এটাকে বলে ডায়াগনোসিস, মানে রোগ নির্ণয়। তো এখন এই জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তাররা তারা স্পেসিফিক্যালি ট্রেন টু ডায়াগনোস, কারণ তাদের কাছে পেশেন্টরা বিভিন্ন রকমের সিমটমস নিয়ে আসেন। তারা এক্সামিনেশন করেন, হিস্ট্রি নেওয়ার পর মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করেন যে এটা কোন সিস্টেমের সঙ্গে রিলেটেড বা কি ডিজিজ হতে পারে। আমার মতে এই ধরনের একটা রেফারেল সিস্টেম প্রাইভেটেও থাকা উচিত। প্রাইভেট মিনস সরকারি ক্ষেত্রে হয়তো থাকে ওপিডিতে দেখানোর ক্ষেত্রে, কিন্তু প্রাইভেটেও থাকা উচিত। যে প্রথমে আমরা জেনারেল মেডিসিন ডাক্তারবাবুকে দেখাবো বা জেনারেল ফিজিশিয়ানকে দেখাবো, তারপর সেই অনুযায়ী আস্তে আস্তে উপরের দিকে উঠবো, কোনো স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্টকে দেখাবো। তো এইটুকুই আমার বক্তব্য, এইটুকুই আমার বলার। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, বা যদি মনে হয় যে না এটা সত্যি ঠিকঠাক ডাক্তারবাবু কথা বলছেন, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার একটা চ্যানেল আছে
এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের এই ধরনের ছোট ছোট অ্যাওয়ারনেস টিপস দিয়ে থাকি বা কিছু কিছু ডিজিজ নিয়ে কথা বলে থাকি। তো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। নমস্কার।